নমস্কার বন্ধুরা, আমি মৌ। গল্পের পথিক চ্যানেলটিতে সকলকে স্বাগত জানাই। আমার গল্পগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও লাইক করবেন। আমার আজকের গল্প হলো অভিজাত ভূত, বীরু চট্টোপাধ্যায়ের। কচি কাকাকে চেনো না তো? তা চিনবেই বা কী করে? আমাদের কাছে তিনি বিখ্যাত হলেও তামাম দুনিয়ার স্বনামধন্য হওয়ার মতো কোনো কাজ বা কীর্তি কাহিনী তো নেই তার। তবে হ্যাঁ, দেখলেই চিনতে পারবে। অঙ্গে সবসময় ফুল প্যান্ট, গায়ে হাওয়াইয়ান শার্ট, পায়ে বাহারি স্যান্ডেল। দূর থেকে মুখের দিকে চাইলে মনে হবে তার গোপটি হিটলারি, কিন্তু ফুট 10 মধ্যে এলে দেখাবে সেই চওড়া বাটারফ্লাই গোফের দুই অন্ত সরু রেখায় ঠোঁটের সীমান্ত পর্যন্ত এসে অদ্ভুতভাবে বিলীন হয়ে গেছে। তার লেখাপড়ার কথা বলবো না, বলতে নিষেধ আছে। গাঁটটা খেয়ে মরবে কে? তবে তার মুখে অনর্গল ভুল ইংরেজি বকুনি শুনে মনে হবে পেটে বিদ্যে আছে। এহেন কচি কাকা একদিন বললেন, জানিস, একবার একজন অভিজাত ভূতের সঙ্গে দেখা হয়েছিল। আমাদের দলের মন্টে আঁতকে উঠে বললে, ভূত আবার অভিজাত হয় নাকি? হ্যাঁ রে, লবকেষ্ট প্রকৃতই অভিজাত। কচি কাকা বললেন, মানে আসল অভিজাত বংশের, রীতিমতো যাকে বলে জেন্টালম্যান। যদিও আমার সঙ্গে শেষটা 420 মানে খুব ভালো ব্যবহার করেনি, তবু আমি বলবো ওকে। তাহলে গোড়া থেকেই শোন। আমি তখন তোরা যাকে আজকাল মহাত্মা গান্ধী রোড বলিস, সেই হ্যারিসন রোডের এক মেসে থাকি। চাকরি বাকরি আপ্রাণ চেষ্টায় হিমশিম খেয়ে যাচ্ছি, নেই কাজ তো খই ভাজ। সামনে কবিতা আর গল্প লিখি, দু একটা ছাপা হয়। এদিকে হাতের টাকাও ফিনিশ। বাড়ি থেকে আর কাহাতক টাকা চাওয়া যায়? মেসের 4 মাসের টাকা বাকি পড়েছে। বন্ধু বান্ধবরা ধার দিয়ে দিয়ে তিতি বিরক্ত হয়ে উঠেছে। মেসের ম্যানেজার কড়া নোটিশ দিয়েছে, অনতিবিলম্বে আমায় ঘর ছেড়ে দিয়ে কেটে পড়তে হবে। ওদিকে বাড়ি ফেরবারও মুখ নেই। ডাটের মাথায় প্রতিজ্ঞা করে বেরিয়েছিলাম, চাকরি না পেয়ে জীবনে প্রতিষ্ঠা না হয়ে বাড়ি ফিরব না। অদূর ভবিষ্যতে সামনে সেরফ অনাহার কল্পনা করে জীবনের ওপর বিতৃষ্ণা এসে গেল। এমন সময় অপ্রত্যাশিত এক আশার আলো দেখা গেল। এক দাদের মলম কোম্পানি একটি গল্প প্রতিযোগিতার আহ্বান করল। 3টে পুরস্কার, প্রথম 1000 টাকা, দ্বিতীয় 500 টাকা আর তৃতীয় 200 টাকা। আমার এক বন্ধু এসে উৎসাহ দিলে
লিখে ফেলো মাস্টার একটা গল্প। আমার ছোট ভগ্নিপতের ভাগ্নে কাজ করে ওই দাদের মলম কোম্পানিতে। সে খুব চালু ছোকরা আর ক্ষমতাও অগাধ। একটা পুরস্কার তোমাকে পাইয়ে দেবেই, গ্যারান্টি। শুধু 10% কমিশন নেবে। ব্যাস, লাগছই দেখে একটা গল্প ফাদো তো গুরু। আদা জল খেয়ে লেগে গেলাম। এরকম চান্স আর পাবো না এই জীবনে। হয়তো ওই প্রথম পুরস্কারই লেগে যেতে পারে 1000 টাকা। বন্ধুর ভগ্নিপতের ভাগ্নের সঙ্গে 50-50তেও রাজি আমি। এই অর্ধাহারের দিনে টাকাটা ভাবতেও আনন্দে আমার কেমন ভিমড়ি লাগে। নাম যশ অর্থ, একবার পুরস্কারটা হাতাতে পারলেই রাতারাতি বিখ্যাত সাহিত্যিক। তখন লাইন দিয়ে পাবলিশার আসবে বই চাইতে। ধার করে এক দিস্তে ফুলস্ক্যাপ কাগজ এনে বসে গেলাম মা সরস্বতীর নাম করে। কিন্তু হায়, 1000 মাথা ঘামিয়ে 500 চুল ছিঁড়ে কলমের ডগা চিবিয়েও কোনো ফল হলো না। না, কল্পনার 100 মাইলের মধ্যে কোনো প্লট নেই। মগজ বিলকুল ফাঁকা। কি ডেঞ্জারাস অবস্থা, কি কেলেঙ্কারি পরিস্থিতি ভাব। হাতের কাছে বিরাট চান্স, অথচ মাথায় কোনো প্লট নেই। এই রকম করে 3 দিন 3 রাত যখন কাটলো, তখন জীবনের প্রতি হলো নিদারুণ বিতৃষ্ণা। না, ঈশ্বরের ইচ্ছে নেই আমাকে বাঁচিয়ে রাখবার। তবে নিকুচি করেছে এই লাইফে, বহুত আচ্ছা। এ জীবন আর আমি নেহি রাখেগা। অতি দুঃখে আমার চিরকালই হিন্দি ভাষা এসে যায় ঠোঁটে এবং মনে। চতুর্থ দিন রাত্রি 12টা নাগাদ ড্রয়ার থেকে মরচে পড়া পেন্সিল কাটা ছুরিটা বের করে দেয়ালে ঘষে সান দিয়ে নিলাম। এই ছুরিটা ঘ্যাচ করে ভুঁড়িতে বসিয়ে দিয়ে জাপানিদের মতো হারিকিরি করব। 0 আওয়ার এগিয়ে আসছে। রেডি হয়ে বসেছি মৃত্যুর জন্যে। পাশের বাড়িতে একটা ঘড়িতে ঢং ঢং করে 12টা বাজলো। অন্তিমকালে অনুপস্থিত। শেষ সময় মনে পড়ল অনেক কিছুই, কিন্তু সবচেয়ে বেশি মনে পড়ল চপ, কাটলেট, চিল্লি চিকেন, রসগোল্লা, সন্দেশ ও সিনেমার কথা। হায়, আর তো এসব খেতে পারবো না। হায়, আর তো লাড়েলাপ্পা হিন্দি সিনেমা দেখতে পারবো না। ভেলপুরি ফুচকা, প্রন চাউমিন ইত্যাদি চিন্তায় জিভে জল এসে গেল। শুরুত করে টেনে নিলাম। না, মৃত্যুর সময়ে নোলাকে প্রশ্রয় দেওয়ার কোনো মানেই হয় না। ছুরিটা উপযুক্তভাবে হাতে বাগিয়ে ধরে পেটের কাছের গেঞ্জির ওপর দিয়ে তুলে নিলাম। কিন্তু কিভাবে? একটু থেমে গেলাম। এত তাড়া কি আছে? হোক না আরেকটু রাত। অদ্বৈত শেষ রজনী। এমন সময় কি সাংঘাতিক! সহসা আমার সামনে এক মূর্তির আবির্ভাব। কি
কি আশ্চর্য, মূর্তিটা এলো কোথা দিয়ে? দরজা জানলা তো বেশ ভালোভাবেই বন্ধ করে দিয়েছি। তাহলে কি? অন্য মানুষ হলে সঙ্গে সঙ্গে হাত কপাটি লেগে মূর্ছা যেত, কিন্তু এ শর্মার নাট তো জানিস, পুরোপুরি ইস্পাতে গড়া। আমি আদৌ ভড়কালাম না। কড়া চোখে চাইলাম লোকটার দিকে। একমুখ দাড়ি গো, গলা বন্ধ, কোট পরা মাঝবয়সী লোকটা হলদে দাঁত বের করে কিম্ভূতরে হাসি হেসে বলে উঠল, আমার নাম লবকেষ্ট শর্মা। আমিও দাঁত খিচিয়ে উঠলাম। যে শর্মাই হতো, তা আমার ঘরে অনধিকার প্রবেশ করেছ কেন হে বাপু? মানুষ কি মরবার আগেও একটু নির্জনতা পাবে না? কি চাই তোমার? কাচুমাচু হয়ে লবকেষ্ট শর্মা বললে, অপরাধ নেবেন না, একটু ঠান্ডা হয়ে শুনুন আমার কথা। আমি একটা জরুরি ব্যাপারে আপনার সাহায্য চাই। সাহায্য চাই? আমার? আমি অবাক হয়ে বসলাম। আমি তোমাকে জানি না, চিনি না, আর তুমি কি না এসেছো আমার সাহায্য চাইতে? হ্যাঁ, আপনার সাহায্য চাই। ভয় নেই, এই উপকারের পরিবর্তে আমি আপনাকে পুষিয়ে দেব। মানে? লবকেষ্ট ইঙ্গিতটা এমন করলো যেন পরিবর্তে কিছু টাকা পয়সাই দেবে। মনে মনে ভাবলাম, আরে এই টাকার জন্যই তো আমি মরতে যাচ্ছিলাম। জিজ্ঞেস করলাম, কি সাহায্য তুমি আমার কাছে চাও লবকেষ্ট? অতি সামান্য সাহায্যই স্যার। লবকেষ্ট শর্মা বললে, আপনাকে একবার আমার বাড়িতে যেতে হবে। বেশি দূরে নয়, এই পাশের রাস্তাতে। সেখানে গিয়ে আমার শেষ উইলটা নষ্ট করে দিতে হবে। আমার ঘরে দেরাজের ওপর তাকেই পাবেন সেটা। সে কি? তোমার উইল নষ্ট করতে হবে আমাকে? কেন? তুমি নিজে করলেই তো পারতে। এবার লবকেষ্ট শর্মা আমার আরও কাছে এগিয়ে এলো, বিষণ্ণ কণ্ঠে বলে উঠল, সত্যি কথা বলতে কি স্যার, আমি গতকাল রাত্রিরে মারা গিয়েছি। শুধুমাত্র এই শব্দটাই আমার মুখ দিয়ে বেরুলো। লবকেষ্ট তার কথার সত্যতা প্রমাণের জন্যে সহসা অন্ধকারে বিলীন হয়ে ফের মূর্তিরূপে পরিপুষ্ট হল। সন্দেহ রইল না যে লবকেষ্ট সত্যি সত্যি মরে ভূত বনে গেছে। আহা বেচারা! সত্যিই তো, ওই অবস্থায় ও কি করে উইল চুরি করে? কিন্তু ওর ওই ভৌতিক অবস্থায় ও আমায় সত্যিকারের টাকা দেবে কি করে? আর ভৌতিক টাকা যদি দেয় তো তাতে আমার কোনো লাভও হবে না। আমার মনের কথা বুঝি চট করে বুঝে ফেলল লবকেষ্ট। বললে, ভয় করবেন না স্যার, আমি যখন বলেছি তখন দেবই। আপনি নিশ্চিন্ত থাকুন। লবকেষ্ট সম্ভবত দেহ ধারণ করে বেশিক্ষণ থাকতে পারছিল না। একবার মিলিয়ে গিয়ে আবার ফুটে উঠেছিল ঘরের বিভিন্ন জায়গায়। দরজা খুলে রাস্তায় বেরিয়ে এলাম
ওর ছায়ামূর্তির সঙ্গে সঙ্গে। জিজ্ঞেস করলাম, উইলটা নষ্ট করতে চাইছো কেন? রাস্তার লাইট পোস্টার গা থেকে লবকেষ্ট বলে উঠল, তাহলে শুনুন স্যার দুঃখের কথা। আমি আমার এক ভাগ্নেকে নিয়ে বাস করতাম। আপনাদের আশীর্বাদে আলকাতরার ব্যবসাতে রোজগার করছিলাম, কিন্তু ওই হতচ্ছাড়া হেবো মানে আমার কুষ্মাণ্ড ভাগ্নেটা কি করে দুহাতে পয়সা ওড়ানো যায় সেই তালেই ছিল। সপ্তাহে ৩-৪ বার বায়োস্কোপ, ৭-৭টি দিন, মাসে 2 দিন পিকনিক। আর তার জামা কাপড়ের যে কি বাহার তা যদি দেখতেন। এই সব ফুটুনি আমার পয়সায়, তাও সইছিলাম। সেদিন বললে একটা স্কুটার কিনবে, আমি সোজা বাংলায় না করে দিয়েছি। সাবধান করে দিয়েছি যে এরকম বাড়াবাড়ি করলে কান ধরে আমার বাড়ি থেকে বার করে দেব। ব্যাস, এ কথা শুনে বাবুর মুখ যেন কালো হাড়ির মতো হয়ে গেল। গুম হয়ে রইল খানিকক্ষণ। কিন্তু আশ্চর্য, তারপর থেকেই ও আমার যত্ন আত্তিতে যেন একটু বাড়াবাড়ি রকমই মন দিলে। দিন 4 আগে আমার জ্বর হয়েছিল। ডাক্তার বলে গিয়েছিলেন আমি যেন ঠান্ডা না লাগাই। মাঘ মাসের শীতের রাত, বেশ লেপ চাপিয়ে শুয়েছিলাম। সকালে উঠে দেখি গায়ে লেপ নেই, দরজা জানলা হাট করে খোলা। আমার ভীষণ গাঢ় ঘুম। জেগে দেখি বুকে অসহ্য বেদনা। বুঝলাম ভাগ্নেই এই বদমাইশি করেছে। ডবল নিউমোনিয়ায় আক্রান্ত হলাম। শয়তানটা ডাক্তার কিছুতেই ডাকলে না। প্রতিবারেই ঘুরে এসে বলে ডাক্তার বেরিয়ে গেছেন। দুরাত্রিরেই সাবার হয়ে গেলাম। বলে কি রে বাবা? আমি আটকে উঠলাম। এ যে বলতে গেলে খুন। বলতে গেলে কি বলছেন? লবকেষ্ট বাড়ির রকের ওপর থেকে বলে উঠল, সত্যি সত্যি আমায় হেবো খুন করেছে আমার সম্পত্তি পাওয়ার লোভে। এবার মজা দেখাচ্ছি। ওই সম্পত্তি ওকে এবার ভালোভাবেই খাওয়াবো। উইলটা অবশ্য ওই বখাটের নামেই করেছিলাম। আমার স্থাবর অস্থাবর যাবতীয় সম্পত্তির মালিকই উইল অনুসারে ওর হওয়ার কথা ছিল। উইল করবার সময় হেবো সামনেই ছিল, কিন্তু একটা জিনিসও জানে না যে যখন ও খুব বেশি রকম বাজে খরচা করছিল সে সময় আমি গোপনে আরেকটা উইল করি। সে উইলে আমার সমস্ত সম্পত্তি পিজরাপোলোকে দান করেছি। তাহলে আমাকে এখন প্রথম উইলটাকে নষ্ট করতে হবে, এই তো? হ্যাঁ স্যার, ঠিক তাই। লবকেষ্ট সায় দেয়। আমার কাঁধের কাছ থেকে ওই খুনে হেবোটাকে আমি পথের ভিখারি করে দিতে চাই। হ্যাঁ, এই যে এসে গেছি বাড়ি, দাঁড়ান। আমি একবার ভেতরে ধা করে গিয়ে দেখি হেবোটা ঘুমোচ্ছে কিনা। পরক্ষণেই অদৃশ্য হয়ে গেল লবকেষ্ট। বাইরের সেই নির্জন রাস্তায় মধ্যরাত্রে দাঁড়িয়ে শীতকালেও উত্তেজনায় আমার একটু একটু
ঘাম দিতে আরম্ভ করলো। চুরি করাটা ঠিক আমার লাইনের নয় কি না? কয়েক মুহূর্তের মধ্যে ফুটপাত থেকে কথা কয়ে উঠল, সব ঠিক আছে স্যার, হেবো ব্যাটা বাড়ি নেই, চলে আসুন। বাড়ির সামনে গিয়ে নার্ভাস হাতে দরজা ঠেললাম। ভেতর থেকে লবকেষ্টর অধৈর্য কণ্ঠস্বর শোনা গেল, চলে আসুন স্যার। দেখো লবকেষ্ট, আমি অত্যন্ত বিরক্ত কণ্ঠে বললাম, তোমার ওই বায়ুভূত চেহারা দরজা কাঠ, ইট, পাথর ভেদ করে অনায়াসে যেতে পারে, আমার পক্ষে তো তা সম্ভব নয় রক্ত মাংসের শরীর নিয়ে। লজ্জিত হলো লবকেষ্ট, বললে, সত্যি স্যার, আমার একদম মনে ছিল না যে আমি ভূত হয়ে গেছি। তারপর বাড়ির পেছন দিকের একটা জানলার ছিটকিনি অতি কষ্টে খুলে তার মধ্য দিয়ে অতি সন্তর্পণে ভেতরে প্রবেশ করলাম। অবশেষে অন্ধকারে ওপারে গিয়ে যথাস্থান থেকে উইলটা বের করে দেশলাই জেলে পোড়াতে যাব, সহসা সদর দরজায় কড়া নাড়ার শব্দ। তারপর কে যেন ভেতর থেকে দরজা খুলে দিল সশব্দে। লবকেষ্টর ফিসফিসে কণ্ঠস্বর কানে এলো, এই রে, সেরেছে, হেবো ব্যাটা বোধ করি বাড়ি ফিরে এলো। এই বলে লবকেষ্ট বোধহয় হাওয়া হয়ে গেল। আমিও এসতে উইলটা পকেটে পুরে কয়েক লাফে সিঁড়ি বেয়ে নেমে দৌড়। যতক্ষণ না নিরাপদে এসে নিজের বাড়ির দরজায় ঢুকলাম, ততক্ষণ রেকর্ড ভাঙা দৌড় থামাইনি। এক সময় হাঁপাতে হাঁপাতে নিজের তক্তপোষে এসে বসলাম। উইলটা খুলে দেখলাম, ঠিকই বলেছে লবকেষ্ট, সমস্ত কিছুই হাবুলচন্দ্র বর্মাকে দান করা হয়েছিল। সহসা কানে এলো গলা খাকারির শব্দ। পর মুহূর্তেই লবকেষ্ট শর্মার মূর্তি ফুটে উঠল আমার আলনার ওপর। এইবার দেশলাই জেলে উইলটা জ্বালিয়ে দিন স্যার। তাই করলাম। অনতিবিলম্বে উইলটা পুড়ে ছাই হয়ে গেল। যাক, নিশ্চিন্ত হলাম স্যার। লবকেষ্টর ভৌতিক মুখে তৃপ্তির হাসি ফুটে উঠল। হেবো ব্যাটার দফা গয়া, খুব শিক্ষা দেওয়া হয়ে গেছে। এই বলে লবকেষ্টর মূর্তি আস্তে আস্তে মিলিয়ে যেতে লাগলো। প্রমাদ গণলাম, আমার পাওনার কি হবে? আরে, এই লবকেষ্ট চললে কোথায়? শোনো, আমার পুরস্কারের কথা, মানে পুষিয়ে দেওয়ার কথা বেমালুম ভুলে গেলে নাকি? কিন্তু ততক্ষণে মূর্তি ভ্যানেস। উহ, কি দারুণ ধোকা দিয়ে গেল ভূত বেটা। যৎ পুনরাস্তি হতাশ হয়ে ফের আত্মহত্যায় উদ্যোগী হলাম। হাতে তুলে নিলাম পেন্সিল কাটা ছুরি। এখনই ভুঁড়িতে বসিয়ে দিয়ে হারিকিরি করে এক হতভাগ্য জীবন শেষ করে দেব। ছুরি উঠিয়েছি, এমন সময় আমার তক্তপোষটা যেন লবকেষ্টর গলায় কয়ে উঠল, আত্মঘাতী হবেন না স্যার। কেন? আপনি তো
আপনার পুরস্কার পেয়েই গেছেন। সুন্দর একটা গল্পের প্লট। আচম্বিতে সম্বিত ফিরে এলো। তাই তো। সঙ্গে সঙ্গে কাগজ কলম নিয়ে বসলাম গল্প লিখতে। এই হলো আমার অভিজাত ভূতের কাহিনী, বুঝলি? কচি কাকা থামতে আমি জিজ্ঞাসা করলাম, সেই প্রতিযোগিতায় পুরস্কার পেয়েছিলেন? দূর দূর, সখেদে কচি কাকা বললেন, গাছা গল্প বলে বিচারকরা আমার গল্প ছিঁড়ে ফেলে দিয়েছিলেন। আমাদের দলের তরুণ ফিসফিসিয়ে আমায় বললে, এ স্রেফ কোনো ইংরেজি কাহিনী চুরি করে চালালে। আমি সভয়ে ওর মুখ চাপা দিলাম। কচি কাকার কানে এ কথা গেলে কুরুক্ষেত্র করে ছড়াবেন।